লন্ডন বৈঠকের সম্মতভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই মেসেজটি তিনি অফিসিয়ালি প্রধান নির্বাচন কমিশনারকে অথবা নির্বাচন কমিশনকে জানাবেন। সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ হয়েছে। এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করেছিলাম হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অথবা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হবে, কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কয়েকবারই বলা হয়েছে তাদের সমস্ত প্রস্তুতি সেপ্টেম্বরের ভিতরে সমাপ্ত হয়ে যাবে, এমনকি প্রকিউরমেন্টের যাবতীয় কার্যক্রম তারা সেপ্টেম্বরের ভিতরে সমাপ্ত করতে পারবেন। এরকম অনেক বক্তব্য আমরা শুনেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিপূর্বে জুলাইয়ের মধ্যে তারা সম্পন্ন করতে পারবেন সমস্ত প্রস্তুতি, এরকম কথাও আমরা শুনেছিলাম। তো যেহেতু প্রকিউরমেন্ট প্রসিজিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন, সেই হিসাবে বলা যায় যে সেপ্টেম্বর এনাফ টাইম তারা যেভাবে বলছে গুছিয়ে আনার জন্য। এবং নির্বাচনের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, হালনাগাদ করা, সেটা তাদের হয়ে গিয়েছে। এবং অন্যান্য যে সমস্ত বিষয়াদি আছে নির্বাচন অনুষ্ঠানের জন্য, বিভিন্ন প্রকিউরমেন্টের বিষয় আছে, ক্রয়, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, সেটাও তারা প্রক্রিয়া করে ফেলেছেন। আর বাদবাকি যেটা আছে সেটা ডিলিমিটেশনের প্রক্রিয়া, সেটা শুরু হলে 3 মাসের ভিতরে সমাপ্ত করা যায়। এবং এরপরে তো তফসিল ঘোষণার পরে অনেক কার্যক্রম থাকবে, পুলিং, প্রিসাইডিং অফিসার নিয়োগ সহ ভোট কেন্দ্র ঠিক করা, ট্রেনিং করা, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলোর জন্য প্রস্তুতি লাগে। রাজনৈতিক দল হিসাবে তাদের কৌশল, নির্বাচনী কৌশল হিসেবে তারা অনেক কথাই বলতে পারে, কিন্তু যেটা সম্মত হয়েছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটামুটি সব দলই একমত। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত, দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা, এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে, সেটা ইউনিয়ন পরিষদ হোক, পৌরসভা, উপজেলা হোক, সিটি কর্পোরেশন হোক। তো এটা একটা হিউজ একটা কর্মযজ্ঞ। তো সেই জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেও বলা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে গেলে আমরা জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে করতে হয়তো পারবো না, যখন সরকার যদি চায় তাহলে করতে হবে, এরকম একটা কথা তারা বলেছিলেন। তা এখন যেখানে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল তার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে সময়সীমা তিনি ঘোষণা করেছেন, সম্মত হয়েছেন, সে সময়সীমার মধ্যে সম্মত, তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তো কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আরও বহু রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে, আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করি না। তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ।
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আমি গতকালকে কথা বলেছিলাম। কারণ বর্তমানে যে সরকার আছে তার নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কর্ম দায়িত্ব ইত্যাদি বিবেচনায় এটাই আসলে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা, সংবিধানের আর্টিকেলগুলো 58 এবং 2 ক পরিচ্ছেদ বিলুপ্ত করা হলো পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে, সেইটা আদালতে চ্যালেঞ্জ হলে পঞ্চদশ সংশোধনে পুরোটাই যেমন চ্যালেঞ্জ হয়, তখন এই প্রভিশনগুলো কিন্তু আবার পুনর্বহাল করা হয়েছে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনের সেই বিলুপ্তিটা অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে তত্ত্বাবধায়ক সরকার এখন বহাল হলো। তবে এখানে একটা বিষয় আছে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস খায়রুল হকের সময় যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হলো এক রায়ের মধ্য দিয়ে, সেটা আবার রিভিউ করা হয়েছে। সেই রিভিউটা পেন্ডিং আছে। ওইটা শুনানি হলে এবং রায় জনগণের পক্ষে আসলে এটা পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কর্মকাণ্ড কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আদলেই চলছে এবং চলবে। কনস্টিটিউশনের 106 অনুসারে, আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তাদের প্রধানতম কর্ম হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, সাথে অন্যান্য সংস্কার এবং অন্যান্য কর্মকাণ্ড থাকবে। তো আদলটা হচ্ছে, শেপটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তী যে কোনো নির্বাচন অতি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই নির্বাচন বাদে। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানে সংযুক্ত হওয়ার পরে সংস্কারের মধ্য দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, এখানে যদি কোনো পরামর্শ আসে যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কিভাবে হবে, সেগুলো আমরা তখন ধারণ করব জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। তবে সমস্ত নির্বাচনগুলো জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীনভাবে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যদি অনুষ্ঠান হয়, এখানেই স্বৈরাচারের উৎপাদনটা বন্ধ হয়ে যাবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগিরই দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেইটা বলতে পারি, এর বেশি না। ধন্যবাদ। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবেন, স্বচ্ছতা বজায় রাখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কর্ম যেহেতু নিরপেক্ষ সরকারের আদল, নিরপেক্ষ সরকারের নিয়মে, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের অতি অবশ্যই পালনীয় এবং করণীয় হচ্ছে তারা যেন সমস্ত কর্মকাণ্ডে নিরপেক্ষতা বজায় রাখেন, স্বচ্ছতা বজায় রাখেন।